দিল্লির ব্রিক্স আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ। নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রজ্ঞাপন জারি। জামায়াত আমির বলেছেন, সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী কিছুই জানেন না মির্জা ফখরুল। এতক্ষণ শুনেছেন শিরোনাম, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন উত্তেজনার মধ্যে আগামী 12 ও 13 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়েছে। বাংলাদেশ সরকারের একাধিক উচ্চ পর্যায়ের সূত্র গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্য, সাম্প্রতিক পরিস্থিতির পর ব্রিক্স আউটরিচে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা আর নেই বললেই চলে। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ব্রিক্স আউটরিচ পর্বে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 14 জুলাই ঢাকায় ভারতীয় হাই কমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো কূটনৈতিক পত্রে এই আমন্ত্রণ জানানো হয়। ব্রিক্সের আউটরিচ পর্বে সাধারণত জোটের সদস্য নয় এমন নির্বাচিত দেশ ও আঞ্চলিক সংস্থার নেতাদের আমন্ত্রণ জানানো হয়। অর্থনৈতিক দিক দিয়ে উদীয়মান 11টি দেশের জোট ব্রিক্স, আর বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সহযোগিতা জোট বিমস্টেক। শেখ হাসিনাকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতির পর দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। গত বুধবার দিল্লিতে শেখ হাসিনাকে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়ার ঘটনায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে ক্ষোভ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ। সেখানে তিনি ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন, আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন। মনে রাখতে হবে, দুটো বিপরীত। আশা করি ভারতের কর্তৃপক্ষ ও ভারত সরকার বিষয়টি বুঝবে। এদিকে উত্তেজনার মধ্যেও ঢাকা দিল্লির মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ভারতের দ্য হিন্দুর কূটনীতি বিষয়ক সম্পাদক সুহাসিনী হায়দার এক এক্সপ্লেইনারে বর্তমান উত্তেজনা কাটিয়ে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের বিষয়ে ভারতকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনাকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই ব্রিক্স আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা শেষ হওয়ায় ঢাকা দিল্লির সম্পর্কের বর্তমান পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে 7 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়। এতে সরকারের একাধিক মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে সদস্য করা হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, কমিটির প্রধান দায়িত্ব হবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এর প্রতিবেদন পর্যালোচনা করা এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা। কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর এজেড জাহিদ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হলেন মোহাম্মদ আসাদুজ্জামান, ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী এমপি।
এদিকে কমিটি প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বা প্রয়োজনীয় অন্য কোনো ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে বলে জানা গেছে। সরকার দেশের সব প্রতিষ্ঠানের রাজনীতিকরণ করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রাজধানীর শাহবাগে আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী দেশে আসার আগে একটি মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন সব জায়গায় দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদীদের বিদায় হলেও ফ্যাসিবাদ বিদায় নেয়নি বলেন অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, এই দেশের মানুষ নতুন কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। মজলুমেরা জালিম হলে তাদের পরিণতি আরও ভয়াবহ হয়। ক্ষমতার দম্ভ যে কোনো মুহূর্তে পরিবর্তন আনতে পারে তার উদাহরণ চোখের সামনে, কিন্তু শিক্ষা না নিয়ে একই পথে হাঁটা হচ্ছে। ফ্যাসিবাদী আচরণ করলে বিরোধী দল বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। তার ভাষ্য, জনগণের সঙ্গে যত বেশি প্রতারণা করা হবে, বিরোধী দলের আন্দোলন তত কঠোর হবে। জামায়াতের আমির বলেন, পাশের দেশ দাবি করে তারা সবচেয়ে বড় বন্ধু, কিন্তু বন্ধু হয়ে তারা আমাদের দেশের ভয়ানক খুনিকে জায়গা দিয়েছে। কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে তাকে সংবাদ সম্মেলন করার সুযোগ দিয়েছে। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, যেসব চিকিৎসক আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা দিয়েছে, সরকার তাদের বিভিন্ন জায়গায় বদলি করছে। বিএনপি জুলাইকে পুঁজি করে নির্বাচিত হয়ে এখন জুলাইয়ের চেতনার সঙ্গে দ্বিচারিতা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশটির পরবর্তী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হতে পারে বলে গুঞ্জন চলছে। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বিএনপি। একটি গণমাধ্যম মির্জা ফখরুলকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না, বিষয়টি আমার নলেজে নেই। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী 13 আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, 16 আগস্ট মনোনয়নপত্র বাছাই, 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং আগামী 20 আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপির একটি সূত্র জানিয়েছে, ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে দলটির প্রথম পছন্দ হিসেবে আলোচনায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, প্রজ্ঞা ও ব্যক্তিত্বের জন্য বিশেষভাবে পরিচিত মির্জা ফখরুল ১৯৯২ সালে বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন এবং একই সঙ্গে জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ডিসেম্বরে বিএনপির ৫ম জাতীয় সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব এবং পরবর্তীতে ২০১১ সালের মার্চ থেকে ভারপ্রাপ্ত মহাসচিব ও ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী রমেশ চন্দ্র সেনকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর বিএনপি সরকারের কৃষি ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সফলভাবে পালন করেন। বিশেষ করে 1-11 সরকারের সময় তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে রাষ্ট্রপতি পদে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্র্যাট পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করা হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।